আজকে আমরা ক্লাস 7 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ইংলিশ সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা। যদি তোমরা এই প্রশ্নদের পিডিএফগুলো পেতে চাও আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পেইড কোর্সের মধ্যে তোমরা এর পিডিএফগুলো পাবে এবং সেখান থেকে চাইলে তোমরা নিতে পারো। দেখো এখানে প্রথমে রয়েছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর দেখো রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ নিচে তোমাদের লেসন 2 দ্য রিডেল, সেখান থেকে একটি প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, পড়তে হবে সেটা প্যাসেজটিকে, তারপর যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে। দেখো এখানে প্যাসেজটার মধ্যে কি দেওয়া আছে, আকবর রিপ্লাইড, অর্থাৎ আকবর উত্তর দিল, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার প্রিয়তম বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ, দেয়ার ইজ ইনডিড আ রিডেল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। তো আকবর কি বলছেন, রাজা আকবর, যে দেয়ার ইজ ইনডিড মানে প্রকৃতপক্ষে, আর রিডেল মানে একটি ধাঁধা রয়েছে, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি যেটা আমাকে সমস্যায় ফেলেছে, অ্যান আইডিয়াল থট হুইচ কাম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওয়ারি। ওয়ারি মানে হচ্ছে কি উদ্বিগ্ন, ঠিক আছে, বা চিন্তা বা ভাবনা। তো এখানে কি বলা হচ্ছে, অ্যান আইডিয়াল থট একটা একটা অনর্থক একটা থট বা চিন্তা, যার কোনো অর্থ নেই, একটা অর্থহীন একটা চিন্তা, হুইচ কেম টু মি যেটা আমার মাথায় এসেছে, ইন পাসিং অর্থাৎ আমার মাথার মধ্যে যেটা ঘুরছে আর কি, ইজ নাও মাই কজ অফ ওয়ারি যেটা আমার এখন একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আই অ্যাম ট্রাভেলড বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান আনসার টু আ সিম্পল কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। তো এখানে কী বলা হচ্ছে, দেখো আই অ্যাম ট্রাভেলড আমি সমস্যায় পড়েছি, বিকজ কারণ হচ্ছে, আই ক্যান নট ফাইন্ড আমি খুঁজে পাচ্ছি না, অ্যান আনসার একটি উত্তর, টু আ সিম্পল কোশ্চেন একটি সাধারণ বা একটি সহজ একটা প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। এবং প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। এই প্ল্যানেট মানে এই গ্রহ অর্থাৎ আমাদের এই পৃথিবীতে সবথেকে ফাস্টেস্ট মানে দ্রুতগামী জিনিসটা কি, সেটার সেটা এই উত্তরটা আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, এটা রাজা আকবর বীরবলকে বলছেন। এরপর দেখো বীরবল সেইড, বীরবল বললেন, ইজ দ্যাট অল মানে এটাই, জাস্ট এই কথা, ইওর ম্যাজেস্টি মানে আমার প্রভু, কল ইওর কার্টিয়ার্স টুগেদার মানে আপনার যে কার্টিয়ার্স অর্থাৎ দাস দরবারে যে সমস্ত লোকজন থাকে আর কি, ঠিক আছে, তাদেরকে একসঙ্গে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার, লেট আস মানে দেখা যাক, ইফ মানে ইফ ওয়ান অফ দেম তাদের কেউ উত্তর দিতে পারে কি না, ক্যান আনসার মানে তাদের কেউ উত্তর দিতে পারে কি না সেটা দেখা যাক প্রথমে। ইফ নট যদি না পারে, দেন আই অ্যাম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। তো দেখো ইফ নট মানে যদি কেউ উত্তর দিতে না পারেন, তাহলে তাহলে আই ক্যান সার্টেন মানে আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ আমি আপনাকে বলতে পারবো, অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট এই পৃথিবীতে বা এই গ্রহের মধ্যে সবথেকে দ্রুতগামী জিনিসটা কী সেটা আমি আপনাকে বলে দেবো। প্রথমে আপনি আপনার রাজদরবারের যে সমস্ত সভাসদগণ রয়েছেন তাদেরকে ডাকুন, তারা যদি বলতে না পারে তাহলে আমি এটা বলে দেবো যে পৃথিবীতে সবথেকে দ্রুতগামী জিনিসটা কী। ওকে, এটা বীরবল বললেন কাকে, রাজা আকবরকে। তো আমাদের এই পর্যন্ত দেওয়া রয়েছে এই প্যাসেজটা, এটা তো আমাদের ভালোভাবে পড়তে হবে। ওকে, সম্পূর্ণ এই লেসনের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো পুরো লেসনটার। ওকে, সেখানে সমস্ত অ্যাক্টিভিটিগুলোর প্রশ্নের উত্তরগুলো কিন্তু করে দেওয়া হয়েছে। তো চলো আমরা এখন এখান থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলোর উত্তর দেখে নিই। নাম্বার এতে দেওয়া আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। 1 × 3 = 3 দেওয়া আছে। তো নাম্বার 1 আকবর ওয়াজ নট ওয়ারিড অ্যাট অল, এখানে বলা হচ্ছে আকবর একেবারেই মানে চিন্তিত ছিলেন না, ওয়ারিড মানে হচ্ছে চিন্তিত ছিলেন না। তো এখানে আমাদের সঠিক উত্তর কি, এটা কী হবে, এটা ফলস হবে, কারণ আকবর চিন্তিত ছিলেন। ওকে, তার জন্য আমরা এটা এফ লিখব। নাম্বার 2 বীরবল ওয়াজ আকবরস ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল ছিলেন আকবরের প্রিয়তম বন্ধু, এটা সঠিক তো আমরা টি লিখলাম। এরপর নাম্বার 3 বীরবল ক্যান নট টেল দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, অর্থাৎ বীরবল ক্যান নট টেল মানে বীরবল বলতে পারবে না ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট মানে পৃথিবীতে সবথেকে দ্রুতগামী জিনিসটা কি সেটা বীরবল বলতে পারবে না, এটা ভুল তথ্য, ঠিক আছে। বীরবল বলেছিল কি আমি বলতে পারবো, এটা বলেছিল, তো আমরা কী লিখবো, এটা এফ লিখবো। এরপর দেখো নাম্বার বিতে আনসার ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নিজের ভাষায় এখানে উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 2 করে, দুটির জন্য 4 নম্বর দেওয়া আছে। 1 নম্বর থেকে প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য কজ অফ আকবরস ট্রাভেল মানে আকবরের যে সমস্যা সেই সমস্যার কারণটা কি। তো দেখো কারণটা কি লিখবো, দ্য কজ অফ আকবরস ট্রাভেল অর্থাৎ আকবরের সমস্যার কারণ, ওয়াজ মানে ছিল, আর রিডেল মানে একটি ধাঁধা, হুইচ হি কুড নট সলভ যেটা সে সমাধান করতে পারছিল না, ঠিক আছে। অর্থাৎ পৃথিবীতে সবথেকে যে দ্রুতগামী জিনিসটা কি, এই একটা প্রশ্ন তার মাথার মধ্যে ঘুরছিল এবং সেটার উত্তর সে খুঁজে পাচ্ছিল না। তো
এটাই ছিল তার সমস্যার কারণ। নাম্বার 2 হচ্ছে হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন অফ আকবর, আকবরের প্রশ্নটা কী ছিল? দেখো দ্য কোশ্চেন অফ আকবর ওয়াজ হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, পৃথিবীতে সব থেকে দ্রুতগামী জিনিসটা কি, এটাই ছিল আকবরের প্রশ্ন। নাম্বার সিতে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, এখানে এই যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে আমাদের এখানে নিজের শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। প্রশ্নে মানে 1 নম্বর করে 1 × 3 = 3। নাম্বার 1-এ অ্যান্ড দ্য লিটল রিভার ড্যাশ ইট টু দ্য বিগ রিভার, এখানে দেখো তিনটি এই যে শব্দগুলো দেওয়া আছে এখানে কী হবে, অ্যান্ড দ্য লিটল রিভার, এখানে কী হবে, টু ইট টু দ্য বিগ রিভার, মানে ছোটো নদীটি এটাকে বড় নদীতে গিয়ে বড় নদীতে বয়ে নিয়ে যায়। ওকে, এরপর নাম্বার 2-এ ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ, কী হবে, রাউন্ড স্মুথ পেবেল। ওকে, অর্থাৎ এটা একটা গোলাকার যে মসৃণ গোলাকার, পেবেল মানে নুড়ি পাথরের মতো নয়। নাম্বার 3, অঙ্কিতা ডাজ নট ড্যাশ দ্য রোজ, তো অঙ্কিতা ডাজ নট কী হবে, আমরা এখানে কী লিখব, ডাজ নট লাইক দ্য রোজ, অঙ্কিতা রোজ বা গোলাপ পছন্দ করে না। এরপর সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, দেখো 2-এর এতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, সঠিক ভার্বের ফর্ম দিয়ে পূরণ করতে হবে এগুলোকে। 1 × 2 = 2। প্রথমে দেওয়া আছে দ্য সান, রাইজ দেওয়া আছে রাইজেস, আর রোজ দেওয়া আছে ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। এটা আমাদের কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কী হয়, রাইজেস মানে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ করতে হয়। এখানে ভার্বটা কি, রাইজ, রোজ হচ্ছে ভার্বের, এটা হচ্ছে পাস্ট ফর্ম, তো আমাদের কী হবে, রাইজেস হবে, ভার্বের সঙ্গে এস যোগ করে লিখতে হবে। তো সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এরপর রবার্ট ব্রুস ড্যাশ দেওয়া আছে ফাইটস, আর ফট দেওয়া আছে হার্ড টু রিগেইন, অর্থাৎ রবার্ট ব্রুস যুদ্ধ করেছিলেন নিজের যে সাম্রাজ্য সেটা ফিরে পাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা লিখতে হবে। তো ফাইটের যে পাস্ট টেন্স সেটা হচ্ছে ফট হয়, তো ফট লিখতে হবে আমাদের এখানে, দ্য রবার্ট ব্রুস ফট হার্ড টু রিগেন, রবার্ট ব্রুস কঠোর মানে যুদ্ধ করেছিলেন তার সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য। নাম্বার বিতে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং, নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। 1 × 2 = 2। প্রথমে দেওয়া আছে কি গুড, গুড এর অপোজিট ওয়ার্ড কী হবে, ব্যাড হবে। আর ফ্যাট এর অপোজিট ওয়ার্ড, ফ্যাট মানে কি মোটা, এরা কী হবে, থিন মানে হচ্ছে পাতলা, ঠিক আছে, বা রোগা। তো গুড হবে ব্যাড, আর ফ্যাট হবে কি থিন। নাম্বার সিতে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই নিচের যে শব্দগুলো দেওয়া আছে বা ভাবগুলো এগুলো পাস্ট ফর্ম লিখতে হবে। 1 × 4 = 4। তো প্রথম দিকে জাম্প, এবার জাম্প হবে জাম্পড। ওকে, টেকের ফার্স্ট ফর্ম কী হবে, টুক, টেক মানে হচ্ছে নেওয়া, টুক মানে নিয়েছিল বা নিয়েছিলাম এরকম। জাম্প মানে হচ্ছে লাফানো, জাম্পড মানে লাফিয়েছিলাম। তো স্ট্যান্ড মানে দাঁড়ানো, এটা কী হবে, স্টুড হবে, STOOD স্টুড। আর গো মানে হচ্ছে যাওয়া, গো এর পাস্ট ফর্ম হবে কি, ওয়েন্ট, ঠিক আছে, মানে গিয়েছিলাম বা গিয়েছিল। পরেরটা হচ্ছে নাম্বার 2, নাম্বার ডি-এ ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করতে হবে। 1 × 4 = 4। নাম্বার 1-এ এভরি বয় অর গার্ল, এখানে ড্যাশ দেওয়া আছে, হ্যাজ আর হ্যাভ দেওয়া আছে, ডাজ ডান ইট, রাইট দ্য কারেক্ট ওয়ান। দেখো এখানে কী দেওয়া আছে, এভরি বয় অর গার্ল, প্রত্যেকটি ছেলে অথবা মেয়ে, এখানে হ্যাভ আর হ্যাজ দেওয়া আছে, কোনটা হবে, এখানে হ্যাভটা কখন হয়, যখন হচ্ছে হ্যাজ হয় কখন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হয়, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাভটা ব্যবহার হয়। তো এটা যেহেতু আমাদের এভরি বয় অর গার্ল বলা হচ্ছে, তো এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য এখানে হ্যাজ হবে, ঠিক আছে, এভরি বয় অর গার্ল হ্যাজ ডান ইট, প্রত্যেকটি ছেলে অথবা মেয়েটা করেছে। এরপর এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, নাম্বার 2-এ দেখো রাইস অ্যান্ড কারি ড্যাশ, আর এখানে দেওয়া আছে, এখানে হচ্ছে ইজ দেওয়া আছে, হার ফেভারিট ডিশ, অর্থাৎ রাইস এবং কারি মানে ভাত এবং তরকারি হচ্ছে তার ফেভারিট ডিশ। এখানে আমাদের কী হবে, রাইস অ্যান্ড কারি ইজ হবে, ঠিক আছে, রাইস অ্যান্ড কারি এটাকে ভাত এবং তরকারি, এটাই কিন্তু আমাদের মানে দুটো এটা প্লুরাল সাবজেক্ট হিসাবে কিন্তু ধরা হয় না, ঠিক আছে, একটা ডিশ হিসাবে ধরা হয়। তো সেটা হচ্ছে এখানে আমাদের কিন্তু ইজ হবে, আরটা হবে না। এরপর হচ্ছে ইট ড্যাশ রেন দেওয়া আছে, নাও ইউজ দ্য ভার্ভ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে এই রেন ভার্বটাকে দিয়ে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী হয়, সাবজেক্টের পরে অ্যাম, ইজ অথবা আর লিখতে হয়, তারপর ভার্বের সঙ্গে ING। এখানে সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ইটের পরে কী হবে, ইজ হবে, এবং রেন ভার্বের সঙ্গে ING যোগ করে কী হবে, রেনিং হবে। তো ইট ইজ রেনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, তো এখানে হবে ইট ইজ রেনিং। নাম্বার 4-এ দ্য টিচার সেড ওয়েল ফ্লোটস অন ওয়াটার,
ওকে, অর্থাৎ টিচার বললেন যে ওয়েল মানে কি তেল জলের উপরে ভাসে। চেঞ্জ দ্য মাড অফ ন্যারেশন, এটাকে ন্যারেশন চেঞ্জ করে লিখতে হবে। ওকে, এটা ডাইরেক্ট স্পিচ আছে, ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। তো কী লিখবো আমরা? দ্য টিচার সেড, অর্থাৎ কী লিখবো? দ্য টিচার সেড দ্যাট ওয়েল ফ্লোটস অন ওয়াটার। এটাকে দেখো এখানে আমাদের কোনো চেঞ্জেস হবে না, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা এইভাবেই জাস্ট লিখে দেবো, ঠিক আছে? শুধু এখানটা মাত্র আমরা দ্যাটটা লিখবো, ঠিক আছে? তারপর ইনভার্টেড কমাটাকে উঠিয়ে দিতে হবে। দ্য টিচার সেড দ্যাট ওয়েল ফ্লোটস অন ওয়াটার। ওকে, তারপরে দেখো আমাদের রয়েছে সেকশন সি, রাইটিং স্কিল। এখানে কী দেওয়া আছে? রাইট আ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। প্রশ্নের মান 8 নম্বর দেওয়া আছে, অর্থাৎ এখানে একটি গল্প লিখতে বলা হচ্ছে 60টি শব্দের মধ্যে। এখানে নিচে যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলোর সাহায্যে লিখতে হবে। তো হিন্টসগুলো কী দেওয়া আছে? ক্রো লুকিং ফর ওয়াটার, অর্থাৎ একটি কাক আর কি জল খুঁজছিল। থার্স্টি, সে তৃষ্ণার্ত ছিল। ফাইন্ডস আ পিচার, একটা কলসি সে দেখতে পেয়েছিল। ওয়াটার অ্যাট দ্য বটম, জল ছিল সে কলসির তলায়। ফাইন্ডস পেবেল, সে কিছু নুড়ি পাথর খুঁজে পেলো বা দেখতে পেলো। ড্রপ পেবেলগুলোকে সে কোর্সের মধ্যে ফেললো। ওয়াটার লেভেল রাইজেস, তারপর ওয়াটারের যে লেভেল বা যে জল সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসলো। কোয়েঞ্চেস থার্স, তারপর সে তার তৃষ্ণা নিবারণ করলো জলটা পান করে। তো এইগুলোর সাহায্যে আমাদের লিখতে হবে গল্পটিকে। তো দেখো আমরা লিখছি, প্রথমে গল্পটার একটা নাম দিচ্ছি, থার্স্টি ক্রো, তৃষ্ণার্ত কাক। এবার দেখো ওয়ান হট সামার ডে, একটি গরম গ্রীষ্মের দিনে ক্রো, একটি কাক, বিকেম ভেরি থার্স্টি, খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। হি ফ্লিউ, সে উড়ে গেল। ইন সার্চ অফ ওয়াটার, অর্থাৎ জলের খোঁজে সে উড়ে বেড়াচ্ছিলেন। বাট কিন্তু হি ডিড নট গেট ওয়াটার, সে জল পায়নি। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত হি স আ পিচার, সে একটি কলসি দেখতে পেল। ইন আ গার্ডেন, একটি বাগানে। অ্যাট ওয়ান্স, তখনই হি ফ্লিউ টু ইট, সে সেখানে উড়ে গেল, সেই কলসিটার কাছে উড়ে গেল। উইথ গ্রেট ডিলাইট, মানে খুব আনন্দের সঙ্গে সেখানে উড়ে গেল। বাট কিন্তু দ্য ওয়াটার ওয়াজ, জল ছিল। অ্যাট দ্য বটম অফ দ্য পিচার, জল ছিল কলসির একেবারে তলায়। তো সুতরাং দ্য ক্রো কুড নট ড্রিঙ্ক ওয়াটার, সুতরাং কাক জল পান করতে পারলো না। ওকে, দেন তারপর হি লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে দেখলো। অ্যারাউন্ড মানে চারিদিকে। অ্যান্ড এবং দেখতে পেলো কি? সাম পেবেলস, কয়েকটি কিছু নুড়ি পাথর দেখতে পেলো। লাইং নিয়ার বাই, মানে খুব কাছাকাছি পড়ে থাকতে কিছু নুড়ি পাথর সে দেখতে পেলো। হি থট অফ আ প্ল্যান, সে একটি প্ল্যান করলো বা একটি পরিকল্পনা করলো। হি টুক দ্য পেবেলস, সে এই পেবেলস বা নুড়ি পাথরগুলোকে মানে নিয়ে আসলো ওয়ান বাই ওয়ান, এক এক করে। অ্যান্ড ড্রপড দেব, এবং তাদেরকে ফেললো। ড্রপ মানে কি ফেললো। কোথায় ফেললো? ইনটু দ্য পিচার, সেই কলসির মধ্যে ফেললো এক এক করে। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, স্লোলি মানে ধীরে ধীরে, দ্য ওয়াটার মানে জল, রিচড দ্য নেক অফ দ্য পিচার, জল শেষ পর্যন্ত কী হলো? কলসির নেক মানে কলসির গলা পর্যন্ত উঠে আসলো। ফাইনালি, শেষ পর্যন্ত, দ্য ক্রো ড্রিঙ্ক ওয়াটার, সেই কাক জল পান করলো। টু হিজ হার্টস কন্টেন্ট, অর্থাৎ তার তৃপ্তি ভরে সে জল খেলো। অ্যান্ড ফ্লিউ অ্যাবে, এবং উড়ে চলে গেল। তো এরকম করে আমরা এই গল্পটিকে কিন্তু লিখলাম। এবং গল্পটা আমরা এখানে মরাল একটা বা নীতি কথাও লিখেছি। দেখো, দেয়ার ইজ আ উইল, দেয়ার ইজ আ ওয়ে, অর্থাৎ এখানে ইচ্ছা থাকলেই উপায় হয়, এটাই হচ্ছে এর বাংলা অর্থ বা এটা হচ্ছে এর নীতি কথা বা মরাল। ওকে, তারপরে দেখো এটার বাংলা অনুবাদ আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে বাংলাটাও এখান থেকে কিন্তু পড়ে নিতে পারো। ওকে, এরপর অর্থবাদী আরেকটি এখানে তোমাদের দেওয়া রয়েছে। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু অ্যাটেন্ড ইউর কামিং বার্থডে পার্টি, তোমার আসছে বার্থডে পার্টিতে তোমার বন্ধুকে নিমন্ত্রণ করে একটা চিঠি তোমাকে লিখতে হবে। ওকে, তো দেখো চিঠিটা তোমরা কীভাবে লিখবে, দেখো প্রথমে হচ্ছে ডান দিকে, খাতার ডান দিকে উপরে কী করবে? নিজের অ্যাড্রেস বা নিজের ঠিকানাটা লিখবে এবং ডেটটা লিখবে। ওকে, এরপর মাই ডিয়ার লিখে নিজের বন্ধুর যে প্রথম নাম সেটা লিখবে। তারপর দেখো, ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট অন 10th মার্চ, এখানে ডেটটা তোমরা নিজের মতো করে দেবে, নিজের যেটা বার্থডে সেটা দিতে পারো। ইজ মাই কামিং বার্থডে, অর্থাৎ এই ডেটে আমার হচ্ছে আসছে জন্মদিন, এটা শুনে তুমি খুশি হবে। ঠিক আছে, এটা আমরা প্রথম লাইনে লিখলাম। এরপর মাই প্যারেন্টস, মানে আমার বাবা মা, হ্যাভ অ্যারেঞ্জড মানে আয়োজন করেছেন, আর স্মল পার্টি, একটি ছোট্ট পার্টি, অ্যাট আওয়ার হাউস, আমাদের বাড়িতে, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলায়, অন দ্যাট ডে, ওই দিন, অর্থাৎ যেদিনকে আমার জন্মদিন সেই ডেটে একটা পার্টির আয়োজন করা হয়েছে। আই উড আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে আন্তরিকভাবে অনুরোধ করছি, টু জয়েন দ্য পার্টি, এই পার্টিতে জয়েন করার জন্য বা আসার জন্য। আই হ্যাভ ইনভাইটেড মাই আদার ফ্রেন্ডস অলসো, আমি আবার অন্যান্য বন্ধুদেরকেও মানে নিমন্ত্রণ করেছি। ঠিক আছে, তারপর দেখো, দেয়ার উইল বি লটস অফ ফান ইন দ্য পার্টি, মানে পার্টিতে আমরা খুব আনন্দ করব। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, আমি আই অ্যাম লুকিং ফরওয়ার্ড মানে আমি তোমার আসার অপেক্ষায় থাকবো আর কি। ঠিক আছে,
এরপর দেখো ইওর ফ্রেন্ড লিখে নিজের যে প্রথম নাম সেটা এখানে লিখবে। তারপর হচ্ছে এখানে নিজের বন্ধুর পুরো ঠিকানা আর এখানে ডেটটা লিখবে, পুরো অ্যাড্রেস বা ঠিকানা আর ডেট লিখবে, ঠিক আছে, বাঁদিকে। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা চিঠিটা লিখবে। ওকে, তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের উত্তর আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এখানে আমরা যে দুটি রাইটিং আলোচনা করলাম, রাইটিং দুটো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে এবং 1 থেকে 4 নম্বর যে তোমাদের লেসন রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়বে। প্রতিটা লেসনের যে ভিডিও সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। সেখানে পুরো তোমাদের বাংলা অনুবাদ করে দেওয়া হয়েছে এবং সমস্ত অ্যাক্টিভিটিগুলো কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। তো সেগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, আর যদি এই সমস্ত প্রশ্নদের পিডিএফগুলো তোমরা পেতে চাও তাহলে আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো দেওয়া থাকবে। প্রথমে অ্যাপটিকে ডাউনলোড করার পর তোমাদের রেজিস্টার করতে হবে। সেখানে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবে, এখানে সিটি নিজের এলাকার নামটা লিখবে। তারপরে নিজের মতো পাসওয়ার্ড তৈরি করে দিয়ে রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তারপর তোমরা অ্যাপের মধ্যে থেকে কিন্তু ফ্রি কোর্স রয়েছে এবং পেইড কোর্স রয়েছে, তো চাইলে তোমরা সেগুলো ব্যবহার করতে পারো। ওকে, যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।